নমস্কার, আমি সুমিত গাঙ্গুলি। আমি আজকে এসেছি চুনাভাটির বুকে স্টাডি রুম, যেখানে শিক্ষার একটা ওয়ে, কিভাবে মানুষ কোন জায়গা থেকে কোথায় যায়, সেই সমস্ত কমার্স ব্যাকগ্রাউন্ড। আমরা সাধারণত বাচ্চারা একটু বড় হলো, মা বললো সায়েন্স পড়ো, সায়েন্স ছাড়া আর তো কিছু নেই। কিন্তু সায়েন্স ছাড়া আমাদের কমার্স ব্যাকগ্রাউন্ড কোথায় নিয়ে যায়, কিভাবে সেট আপ করে, সেসব জিনিস জানার জন্য আমি আজকে এসেছি স্টাডি রুমে সব্যসাচীদার কাছে। তো সব্যসাচী, এটা শুরু করার আগেও আমি একটা জিনিস আবার বললাম, আমার কিছু জিনিস মনে হয়, সেই মনে হওয়ার জিনিসগুলো থেকে এটা আজকে দ্বিতীয়বার আমি বলছি। আগেরবার প্রথম বলেছিলাম। তো একটা সোশ্যাল মেসেজ আছে। সোশ্যাল মেসেজটা কি না, আজকে হয়তো রাস্তাঘাটে আমরা অনেক দেখতে পাই যে আমরা সাধারণত বলি মাসি, তারা বিভিন্ন সিগনালে দাঁড়িয়ে থাকে, প্রত্যেকে এসে কাছে এসে গাড়িতে ধাক্কা মারে, ইগনোর করে আমরা চলে যাই। কিন্তু কিছু কিছু জায়গায় মনে রাখতে হবে, এটাই কিন্তু তাদের একটা আর্নিং সোর্স। তারা এই যে বাচ্চার ব্যাপার আছে, এই সমস্ত কিছু আছে, হ্যাঁ অনেক কিছু হয়তো দিয়ে হতেই পারে। এরকম হতে পারে যে বললাম, তার কারণ হচ্ছে কিছু মানুষের লোভ আছে, হয়তো তারা হয়তো একটু বেশি পয়সা চাইলো। আমি সেই সব বাচ্চার ব্যাপার দিক থেকে বলছি না, আমি সাধারণ যেটা রাস্তায় দেখতে পাই, তাদের কিছু অন্তত দেবেন, কারণ তাদের আপনারা ঘরে নিয়ে গিয়ে রাখবেন না এবং ঘরের কোনো কাজ দেবেন না, এটা স্বাভাবিক বাস্তব। সেহেতু তারাও যেন কিছু ইনকাম করে, আপনারা যদি পারেন 2-5 টাকা যা হয় দিবেন। তো যাই হোক, সোশ্যাল মেসেজের সাথে সাথে আমি আজকে আবার শুরু করি। তো আমি এসেছি সব্যসাচীদার এখানে। তো সব্যসাচীদা, তোমাকে আমার এই একটু চায় চায়ের আড্ডায় আপনাকে আনলাম। তো আপনি বলছি না, তুমি বলছি, ঠিক আছে ঠিক আছে। তো সব্যসাচীদা, আগে তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানবো। আগে বলো, তুমি কোথা থেকে এসছো, কি ব্যাপার, সমস্ত ব্যাপার। আমি অরিজিনাল আমার বাড়ি হাওড়া ময়দান, হাওড়ারই ছেলে আমি। তো স্কুল হাওড়া জেলা স্কুল, সেখান থেকে কমার্স নিয়ে চলে এলাম শিবপুর এসএসপিএস প্রজ্ঞানন্দ যেটাকে বলা হয় সেখানে। তারপরে কলেজ উমেশচন্দ্র কলেজ, যেটা সিটি কলেজের মর্নিং, সেটা থেকে কলেজ বিকম অনার্স নিয়ে পাস করলাম। করার পর আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্টিংয়ের ওপর একটা এক্সটেন্সিভ কোর্স করলাম ফ্রম আইসি। আচ্ছা, সেখানে করার পর 2 বছরের কোর্স ছিল ওটা। করার পর আমি পুরোপুরিভাবে এই অ্যাকাউন্টস ফাইন্যান্স ফিল্ডে চলে এলাম। সেখানে এবার এইখান থেকে আমার যাত্রা শুরু হলো। প্রচুর সিএ ফার্ম, সেখান থেকে কর্পোরেট অফিস। ইতিমধ্যে আমি আমার লার্নিংটা কিন্তু ছাড়িনি, মানে পড়াশোনা শেষ হয়ে গেছে এটা আমি কখনো ভাবিনি। আমি কন্টিনিউয়াস লার্নিংয়ে খুব বিশ্বাস করি। শিক্ষার কোনো শেষ নেই। একদম একদম, শিক্ষার কোনো শেষ নেই। তো পড়ানো তো রয়েছেই, এবং পড়ানোটাও একটা নিজের কাছে নিজের শিক্ষা। মানে আমি মনে করি আমি পড়াতে গিয়েও অনেক কিছু শিখতে পারি। ঠিক আছে, স্টুডেন্টদের কাছ থেকে পড়াতে গিয়েও একটা কোয়েশ্চেন হয়তো এমন একজন ছাত্র করলো, যেটা হয়তো আমি সেই মুহূর্তে দিতে পারলাম না, সেই মুহূর্তে আমার মনে পড়ছে না দিতে পারলাম, বা অন্যরকম প্রশ্নটা আমি সেখান থেকেও পড়াশোনা শুরু করলাম, যে বা এই কোয়েশ্চেনটা তো আমার মাথায় আসেনি, ও পড়েছে। তো এইভাবে আমি শুরু করলাম। লকডাউনের সময়, যখন লকডাউন হলো 2020 সালে, ওই সময় বাড়িতে বসে আমি এসএপি শিখলাম, এসএপি স্যাপ ফিকো যেটা, সেটা শিখলাম। তারপরে আমি এনআইএসএম সার্টিফাইড একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, মানে ফাইন্যান্সের দিকটাও আমি আবার গেলাম, মানে অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স ইনভেস্টমেন্ট যেটা। তো এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এবং আমার পথ চলা এইসব নিয়েই চলছে, মানে পুরো ব্যাপারটাই চলছে কমার্স, অ্যাকাউন্টস, হিসাব নিকাশ, এসব নিয়ে। আচ্ছা, তো সব্যসাচীদা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি। প্রত্যেকটা বাড়ির ছেলেমেয়েরা একটু ভালো রেজাল্ট করলে, সত্যি কথা, তার বাবা মা পারিপার্শ্বিক পরিবেশও দেখি বলে যে সায়েন্সে যা। তো ছেলেটা রেজাল্ট
এখনকার শিক্ষা ব্যবস্থার কথা তো বোঝাই যাচ্ছে। তো একটুখানি যদি একটু ভালো রেজাল্ট করে তো বাড়ির লোক পাঠিয়ে দিচ্ছে সায়েন্সে। আলটিমেট কেউ ভালো করছে, কেউ করছে না, ঘুরে ফিরে কিন্তু কমার্সেও চলে আসছে। তো তোমার মতে কমার্সে কিরকম কি সুযোগ সুবিধা তৈরি হয়? আর কমার্সে তোমার মানে তো শুধু তো অ্যাকাউন্টেন্সি নয়, বিজনেস স্টাডিজও নয়, বিভিন্ন ধরনের ওয়ে আছে, সেগুলো যদি একটু জানাও তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, মানে কি হয়, ক্লাস 10 পাস করার পরেই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি আমি, ক্লাস 10 পাস করার পর 11 যখন আসবে তখনই ওই বাবা মা বলে কি হবে, সায়েন্স কমার্স না আর্টস একটাই থাকে। একটু ভালোর দিকে যারা স্টুডেন্ট পড়াশোনায় ভালো সায়েন্স, একটু ব্যাক বেঞ্চার যারা একটু পড়াশোনায় ভালো নয় তারা আর্টস, আর রইল পড়ে যারা তারা কমার্স। মানে এইরকম একটা মেন্টালিটি, একটা ক্লাসিফিকেশন চলে আসে যে এরা এরা সায়েন্স নেবে। মানে আমরা ছোটবেলায় জেনে যেতাম যে ওই প্রথম 1 থেকে 15 জন এরা সায়েন্সই নেবে, এরা কমার্স বা আর্টস এর দিকে যাবে না। আবার লাস্টের যারা ওই 90 থেকে 100 বা 4 পর থেকে যারা তারা মোটামুটি আর্টস এর দিকে যাবে, এরা কেউ আসবে না। তো ব্যাপারটা তা নয়, কমার্সে প্রচুর প্রচুর স্কোপ রয়েছে। যারা কমার্স নিয়ে মানে পড়া শুরু করেছে এখন সেটা আস্তে আস্তে কাটছে। তো এখন প্রচুর ডিমান্ড। মানে আমি তো এখন মনে করি যে একটা সায়েন্সের স্টুডেন্ট যে সায়েন্স নিয়ে পড়াশোনা করে যেরকম ভাবে এগোচ্ছে, যে প্ল্যানে এগোচ্ছে, যদি একটা কমার্সের স্টুডেন্ট সেই প্ল্যান নিয়ে এগোতে পারে। কমার্সের স্টুডেন্টের সমস্যা কি হয় জানো তো, খেই হারিয়ে ফেলে একটা সময় গিয়ে। 11-12 তারপরে বিকম করলে ব্যাস, তারপরে খেইটা হারিয়ে ফেলে। এর পরে কি করতে হবে সেইটা কিন্তু তার কোনো পরিকল্পনা হ্যাঁ, থাকে না। আসল কথা কি হচ্ছে, এরপরে বিভিন্ন যে স্কোপ আছে সেই স্কোপটা সম্পর্কে তাদের ধারণাটা নিশ্চয়ই হচ্ছে না, ধারণা নেই, এই খেইটা হারিয়ে ফেলছে। তো প্রচুর স্কোপ আছে। তো আমি যদি বলি একদম স্কুলিং থেকে, মানে ধরো কমার্সের মেন সাবজেক্ট 3টে, অ্যাকাউন্টস, বিএসটি মানে বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, এটা 3টে একটা মেন সাবজেক্ট। এই 3টেকে নিয়ে, এবার এই 3টেকে নিয়ে তারা স্পেশালাইজড করবে যখন 12 পাস করার পর। অনার্স মানে বিকম যখন সে ভর্তি হলো তখন সে বিকম অনার্সে ভর্তি হলো। এবার কিসে অনার্স নেবে, অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিতে পারে, ইকোনমিক্সে অনার্স নিতে পারে, বিজনেস স্টাডিজে আলাদা করে অনার্স ওরকম ভাবে হয় না। তো অ্যাকাউন্টস সেটাকেই আমরা বিজনেস, আর কি ফাইন্যান্সে অনার্স নিতে পারি। তো এইটা একটা পোর্শন গেল, বিকম পাস করলো। এছাড়াও যদি মনে করে কেউ বিকম করবো না, হতেই পারে যে 12 পরে বললো যে না আমি বিকম করবো না, যদি বলে না বিকম আমি না করি, তাহলে কি করতে পারে, বিকম যদি না করে ক্লাস 12 পর করতে পারে বিবিএ করতে পারে। বিবিএ করলে তার ফিউচার কি, এমবিএ। এটা ফিউচার, তাহলে সে সেটা ভেবে চলতে পারে, বিবিএ করতে পারলো। আচ্ছা, আর কি করতে পারে, বিসিএ করতে পারে। আচ্ছা, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো এটা একটা টেকনিক্যাল দিক। মানে ও রেগুলার, মানে ওই কি বলবো, ওই রেগুলার পড়াশোনা যেটাকে বলে গ্র্যাজুয়েশন, মানে 12 পরেই গ্র্যাজুয়েশন, এইটা না করেও একটা টেকনিক্যাল দিকে। আচ্ছা, মানে বলতে চাইছো যে কমার্স করেও বিসিএ করা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করা যেতে পারে। কারণ আমরা চিরকাল শুনেছি যে সায়েন্স থেকে না না না, ওরকম কোনো ব্যাপার নেই, বিসিএ করতেই পারে। দেখো, যার টেকনিক্যাল নলেজ একটু বেশি সে নিশ্চয়ই করতে পারে, কেন করতে পারবে না, নিশ্চয়ই করতে পারবে, বলো। আচ্ছা, তারপরে এবার ওইটা বললাম, এবার কমার্স নিয়ে বিকম হয়ে গেল। বিকম করতে করতে আমি সাজেস্ট করব, বিকম করতে করতে মেন 3খানা প্রফেশনাল কোর্স আছে। একটা হচ্ছে সিএ, একটা হচ্ছে সিএমএ, আর একটা হচ্ছে সিএস, যেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ। একটা হচ্ছে সিএমএ মানে হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, সিএস হচ্ছে কোম্পানি সেক্রেটারি। এই 3টে প্রফেশনাল ওয়ে আছে যাওয়ার জন্য। সিএর পরিধিটা অনেকটা বড়। সিএর পরিধির থেকে সবার থেকে হচ্ছে সিএ পাস করার টাইমটা অনেক বড়। টাইমটা বড়, তার কারণ 20টা পেপার সিএতে টোটাল। তো 3 বছরের আর্টিকেলশিপ। তো ন্যাচারালি সে 20টা পেপার, এবার 6 মাস অন্তর অন্তর পরীক্ষা হয়। যখন সে 20টা পেপার কমপ্লিট করবে, 3 বছরের আর্টিকেলশিপ কমপ্লিট করবে, ততদিনে ওর 6 বছর পেরিয়ে যাবে। তো এইবার প্ল্যানিংটা তাকে সেইভাবেই করতে হবে। সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো সমান হয় না। ধরো গ্রাজুয়েশন করার পরেই ফ্যামিলির চাপে কেউ চাকরি করতে চায়, মানে উপায় যেতে হবে যে একটা ছেলেকে তার বাবা মা এক্সপেক্ট করবে যে 20-21 বছরের পর সে কিছু কন্ট্রিবিউট করবে সংসারে। আজকালকার যা সময় দিনকাল চলছে তাতে, তো সেই সময়টা সে পায় না।
তো যদি এখন ধরো 17-18 বছরে উচ্চ মাধ্যমিক দিল, 4 বছর লাগলো তার বিকম করতে, মানে 22 বছর হয়ে গেল। তারপরে যদি আবার 5 বছর সে সিএতে যায়, তো সেই সময়টা সবাই পায় না। তো তার জন্য আমি তাও অপশনগুলো বলে রাখছি, তুমি যদি জিজ্ঞাসা করে অপশনগুলো কি আছে, তো এটা একটা অপশন সিএ, যেখানে মানে সিএ হওয়া মানে সে একদম মানে একদম চরম সীমায় পৌঁছে গেল, কমার্সের একদম সব থেকে হাইয়েস্ট ডিগ্রিতে চলে গেল। একটা শোয়েরও দাম, হ্যাঁ একটা শোয়ের, ওই যে সামনে সিএ লেখার দাম, লেখার একটা দাম থাকছে, সেটা হয়ে গেল। তারপরে থাকছে সিএমএ। এবার সিএমএ আর সিএস এই দুটোর মধ্যে একটা ওই দ্বন্দ্ব থাকে। এই দুটোকে সেগ্রিগেট করবো কিভাবে? এই দুটোকে সেগ্রিগেট করার জন্য যে একটু থিওরিতে ভালো, মানে পড়তে ভালোবাসে, অনেকক্ষণ ধরে বসে ধৈর্য সহকারে পড়বে, এইদিকে ন্যাক আছে, তো সে সিএস এ যাক, কোম্পানি সেক্রেটারি। আচ্ছা, কারণ সিএস এর থিওরি পার্টটা প্রচুর, ঠিক আছে। কোম্পানি সেক্রেটারিশিপের প্রচুর ল, ট্যাক্সেশন, লেবার ল থেকে আরম্ভ করে সমস্ত কোম্পানিজ ল গুলো সবকিছু সিএস এ একটু বেশি, তো সে সিএস এ যাক। সিএস এর টাইম খুব অল্প, সিএস আবার 12 পাস করার পরেও পড়া যায়। আচ্ছা, ডিউরেশনটা কিরকম থাকে? ওই 2.5 থেকে 3 বছর ম্যাক্সিমাম, মানে যদি ড্রপ না করে, যদি রেগুলার করে দেয়, তাহলে ওই 2 বছরের মধ্যেও হয়ে যেতে পারে। 6 মাস করে 4টে ব্রেকে 2 বছরে কমপ্লিট করে দিল, মানে একটাও ড্রপ হলো না ওরা, পেপারগুলো একটাও ড্রপ হলো না, তো 2 থেকে 2.5 বছর ম্যাক্সিমাম লাগলো। মানে ড্রপের সম্ভাবনা আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, দেখো এইটা ধরে চলতেই হবে, কিছু করার নেই, কারণ এই প্রফেশনাল কোর্সগুলো এতটাই টাফ, এটা ছেলে খেলা নয়। তো এইটাকে তোমাকে ধরে চলতেই হবে। কোনো একটা পেপার হয়তো আমার ওই এতে হবে না, ওই পেজে হবে না, আমাকে আরো 6টা মাস টাইম দিতে হবে। ধরো আমি 4টে পেপার দেবো বলে ঠিক করেছি, জুন আর ডিসেম্বর দুটো এতে হয়, তো জুন মাসে আমি ঠিক করলাম আমি 4টে পেপার দেবো, দেখা গেল 3টে ক্লিয়ার হলো, 1টা ক্লিয়ার হলো, তাহলে আমাকে ওইটাকে আবার ওই ডিসেম্বরে ভেবেছিলাম 4টে দেবো আর দিতে পারবো, ডিসেম্বরে 3টে আবার এইটা দিতে হবে। এইভাবে ব্যাপারটা গন্ডগোলটা হয়ে যায়। তো ন্যাচারালি কিছু করার নেই, আর কেউ ধরো প্রেশার নিয়ে দিল, হয়তো দেখা গেল ওইখান থেকে আবার একটা ক্লিয়ার হলো না, তো আবার সেটা এটা চলতেই থাকে, এটা অত সহজ ব্যাপার নয়। তো আমি তাও বলছি 2 থেকে 2.5 বছরের মধ্যে ইঞ্জিনিয়ার হয়ে গেল, তাহলে 2 থেকে 2.5 বছর এখান থেকে সিএস এর একটা সার্টিফিকেটও পেয়ে গেল, এবং এই সার্টিফিকেটের যথেষ্ট দাম আছে, ও কাজ শুরু করতে পারে। এবার যদি মনে করে না আমি আরেকটু আপগ্রেড করব, সিএস উইথ এলএলবি ডেডলি কম্বিনেশন, মানে দারুণ ডিমান্ড মার্কেটে সিএস উইথ এলএলবি, মানে কোম্পানিজ ল সে পুরো ঘেঁটে ফেলেছে। এইবারে সে মানে অনেক বড় বড় কোম্পানিতে কি হয়, যেমন প্রফিটও হচ্ছে তেমন প্রচুর কেসও চলছে, ঠিক আছে। তো এইবার সে পুরো ল সে ঘেঁটে ফেলেছে। অতএব সিএস উইথ এলএলবি এই দুটো যদি তার কাছে থাকে, তাহলে তার কেরিয়ার আর কেউ আটকাতে পারছে না, মানে সে একটা সিএর থেকেও বেশি আর্নিং করবে, একটা সময় গিয়ে দেখা যাবে একটা সিএর থেকেও সে বেশি আর্নিং করছে। তো এটা গেল থিওরি, যে ভালো থিওরি করতে পারে তার জন্য সিএস আমি বললাম। আর ওই রকম সিএমএ, সিএমএটা হচ্ছে যারা একটু মানে মিডিওকার স্টুডেন্ট, মানে সিএও হাই লেভেলের, সিএসএ খুব পড়াকু স্টুডেন্ট চাই। আর সিএমএ মানে হচ্ছে যার ব্রেন খুব ভালো, যে ম্যাথমেটিক্স, অঙ্ক, এই সংখ্যা, ক্যাচিং পাওয়ারের উপরে যাদের সংখ্যা এইসব নিয়ে কাজ করতে পারে, কস্টিং। তো মেন তাদের জন্য এইটা, টাইম খুবই কম। এখানেও আর্টিকেলশিপ আছে 3টে পার্ট, ফান্ডামেন্টাল, তারপরে ইন্টারমিডিয়েট, তারপরে ফাইনাল। তো এখানেও আর্টিকেলশিপ আছে, কিন্তু আর্টিকেলশিপটা এখানে ডিউরেশন 3 বছর নয়, এখানে কম টাইম। তো এবার ওইখানে ওই 2 থেকে 2.5 বছর আর্টিকেলশিপ নিয়ে ম্যাক্সিমাম 3 বছর থেকে 4 বছরের মধ্যে তোমার সিএমএ কমপ্লিট হয়ে গেল। সিএমএ যদি করে ফেললো, তো এবার যে কোনো কোম্পানিতে ও কস্ট অ্যাকাউন্টে, অ্যাজ এ কস্ট অ্যাকাউন্টেন্ট, এখন কস্ট অ্যাকাউন্টেন্টে কিন্তু ভালো ডিমান্ড আছে, মানে যে কোনো কোম্পানিতে সিএফও বলে একটা পোস্ট আছে, তো সেই সিএফও পোস্টে কিন্তু একটা কস্ট অ্যাকাউন্টেন্টের প্রচুর দাম আছে। তো এটা গেল 3টে প্রফেশনাল কোর্স, মেন প্রফেশনাল কোর্স। আচ্ছা, তো আরেকটা কোশ্চেন আছে, আমি শুনি কানে আসে, ই কমার্স। ই কমার্সটা কি? ই কমার্স হচ্ছে, মানে ধরো আমি অ্যামাজনে প্রোডাক্ট কিনবো, এটা একটা ই কমার্স সাইট। মানে কি হচ্ছে যে আমি আমার বিজনেসকে মানে ডিজিটালি আমি ব্যাপারটাকে নিয়ে এলাম, আচ্ছা, ঠিক আছে। তো আমি যদি আমার বিজনেসকে ডিজিটালি কোনোভাবে নিয়ে আসতে পারি, তো সেটাই আমার ই কমার্স। এটা কিন্তু মানে এখনকার দিনে দেখো, এখন একটা বাজারে যাব আমি, টক করে জিপে বা ইউপিআই ইউজ করবো, মানে মানুষ এখন কিন্তু সরবরাহ হয়ে গেছে ইন্টারনেটের সাথে। তো ই কমার্স কিন্তু মানে হই হই করে বাড়ছে যাকে বলে। আচ্ছা, কমার্সে এই যে ব্যাংকিং সেক্টরে যে পরীক্ষাগুলো দেওয়া হয়,
অন্যান্য স্ট্রিম থেকেও দেয়। তো আমার তো মনে হয় যে বেটার ব্যাংকিং সেক্টরে পরীক্ষা দেওয়া কমার্স থেকে বেশি ভালো নাকি? কমার্স থেকে তো সবসময় একটা অ্যাডভান্টেজ থাকছে, কারণ সে দেখো ব্যাংকিং সেক্টরের পরীক্ষা দিতে মানে যদি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হয় বা 12 লেভেলেরও পরীক্ষা যদি হয়, তাহলে কি সে অলরেডি 2 বছর বা সিবিএসসি আইসিএসসি তো এখন বোধহয় ক্লাস 8-9 থেকে কমার্স শুরু করে হ্যাঁ। দিচ্ছে। হ্যাঁ, তো তাহলে অলরেডি সে 4-5 বছর কমার্স পড়ে সে আসছে, মানে হিসাব ব্যাংকিং এইগুলো তার কাছে অলরেডি নলেজ হয়ে আসছে। অতএব সে তো দুটো স্টেপ এগিয়ে গেলই, হ্যাঁ। গেলেই অন্যান্য স্টুডেন্টদের ক্ষেত্রে। তো কমার্সে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের কাছে ব্যাংকিংটা সবসময় একটা অ্যাডভান্টেজ, কারণ ওই যে বললাম প্র্যাকটিসটা তার অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে। এবার যারা সায়েন্স বা আর্টস ব্যাকগ্রাউন্ডে তাদের ধরতে একটু সময় লাগবে, সে চটপট ধরে ফেলবে। ডেবিট ক্রেডিট হুম। ডেবিট ক্রেডিট David তার Credit। যে দানা বাঁধ হ্যাঁ, দেখতে তো হবে। সে যার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর্টস ব্যাকগ্রাউন্ড তার ধরতে একটু বেশি সময় লাগবে, যে কমার্স ব্যাকগ্রাউন্ড সে চট করে ধরে ফেলবে। তুমি কি কনসালটেন্সি বা অ্যাডভাইজার কিছু হুম। কাজ করো? তাহলে একটু ওই নিয়ে আমার কিছু কোশ্চেন আছে। বল। আমার যেটা মনে হয় কনসালটেন্টরা যে আছে এখন মানে ইউনিভার্সিটি অফ ইউটিউব, হুম কথাটা আমি বললাম, ইউনিভার্সিটি অফ ইউটিউব আসল কনসালটেন্সির ওপর কতটা খারাপ প্রভাব দিচ্ছে এটা একটু যদি বলো। না দেখো, খারাপ প্রভাব দিচ্ছে না, খুব একটা খারাপ প্রভাব দিচ্ছে না। তার কারণটা কারণ হচ্ছে, সবাই বলে খারাপ প্রভাব দিচ্ছে, সব অ্যাডভাইজারই আমি বলে। উল্টো বলবো, তার কারণটা হচ্ছে আমি সব কনসালটেন্টদের বলবো একটু ওয়েট করতে, কারণ খারাপ প্রভাব হয়তো সাময়িক। কারণ কারণ দেখো ওই যে বলে না যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে? একদম একদম। তো এখন ফর্ম আছে, ইউটিউব থেকে দেখে কাজ চালিয়ে নিতে পারছে, কিন্তু এই ফর্মটা কোনো না কোনো সময় গিয়ে তো একটা জায়গায় গিয়ে আটকাবে। কাজ তো ইউটিউব শেখাচ্ছে, ভালো ভালো, আমি খারাপ বলছি না, অবশ্যই ভালো শেখাচ্ছে, কাজ দেখাচ্ছে, কাজ করে ফেলতে পারছে, কিন্তু কাজটা যখন আটকাচ্ছে তখন কি আর ইউটিউবের লোকটাকে ফোন করে সে পাবে? পাবে না। পাবে। তখন আলটিমেটলি ঘুরে সেই কনসাল্টেন্ট, আর কিন্তু তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, হ্যাঁ, তখন এইটাই। কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তো ইউটিউবের ভরসায় আমি বলবো এই ধরনের, মানে দেখো টাকা পয়সার মতন একটা গুরুত্বপূর্ণ জিনিসকে তো আমরা হেলাফেলা করতে পারি না। তো অবশ্যই কনসালটেন্ট সমস্ত ক্ষেত্রে ফার্স্ট প্রেফারেন্স। তারপরে দেখো ছোটখাটো কিছু প্রয়োজন পড়লো, ইউটিউব গুগল এগুলো তো আমাদের রয়েছে, এখন এআই এর যুগ, তো তো চ্যাট জিপিটি হেনা তেনা এসব তো রয়েছে। রয়েছে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে কি, যেহেতু তুমি সাইটের উপরে কাজ করো, তো সাইটের অবস্থা তো মাঝে মধ্যে প্রচন্ডই খারাপ থাকে। তো সেই সময় তোমার মানে কোম্পানি হ্যান্ডেল কি করে হয়? কোম্পানি কিন্তু আমি যা জেনেছি বা শুনেছি, কোম্পানি বুঝতে চায় না যে সাইটে প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোম্পানি কিন্তু জানে যে সাইটে প্রবলেম আছে, হ্যাঁ। কিন্তু কোম্পানি বুঝতে চায় না সাইটে প্রবলেম আছে। এইখানে সলিউশন হচ্ছে, তুমি যে প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, এখানে সলিউশন কি? এখানে সলিউশন হচ্ছে ওই একদম লাস্ট দিনে করবো, এই একদম মাথা থেকে এটা বার করে দিতে হবে যে জিএসটি রিটার্নের, জিএসটি এর 3 লাস্ট ডেট 20 তারিখ। আচ্ছা, ঠিক আছে, মানে আমি এপ্রিল মাসের জিএসটি জমা দেবো মে মাসের 20 তারিখের মধ্যে, বলেনি কিন্তু 20 তারিখেই দিতে হবে। আচ্ছা। ঠিক আছে, তো আমি যদি 19 তারিখে দিতে, কোনো ক্ষতি নেই না, কোনো ক্ষতি নেই, তাহলে আমি 19 তারিখে কেন করবো না? তাহলে তার সাইডের প্রবলেমটা অবশ্যই, দেখো আলটিমেটলি মেশিন তারা, তো মেশিন তো খুব স্বাভাবিকভাবে সে ক্র্যাশ করবেই, একসাথে সবাই মিলে কাজ করছে একটা সার্ভারের মধ্যে, তাহলে ন্যাচারালি সেটা ক্র্যাশ করাটা খুব স্বাভাবিক ব্যাপার। তো আমি যদি আমার টাইম ম্যানেজমেন্টকে প্রপার রাখতে পারি, আমি যদি ডিসিপ্লিন হই, তাহলে আমি 20 তারিখ অব্দি ব্যাপারটাকে নিয়েই যাবো না, আমি তো 19 তারিখেই সব শেষ করে ফেলবো। হ্যাঁ, এটা এটা একটা খুব ভালো জিনিস যে টাইমের আগে যদি কাজগুলো কমপ্লিট করা যায়, তাহলে আর মাথার উপর হেডেক থাকবে না। থাকবে না, ঠিক। কিন্তু আমি একটা জিনিস দেখি যে সাইটের যে প্রবলেম হওয়ার পরেও আর তুমি আগে বলো তুমি কোন কোন সেক্টরটা দেখো তাহলে অ্যাডভাইজার হিসেবে। জিএসটি, টিডিএস, ইনকাম ট্যাক্স, এগুলো মানে আমার অ্যাকাউন্টিং সেক্টরের কথা বলছি আমি। এছাড়া ইনভেস্টমেন্ট সেক্টরে তো মিউচুয়াল ফান্ড, শেয়ার এগুলো তো আছেই, ওগুলো আলাদা আচ্ছা, আচ্ছা, পোর্শনে আচ্ছা, আচ্ছা। রইলো, এগুলো আছে। তো মানে তুমি যেগুলো বলছো যে এই সাইডের প্রবলেমের কথা বলছো, মেন গভর্নমেন্ট সাইড, মানে ধরো পিএফ, ইএসআই, এইসব গভর্নমেন্ট সাইট গুলোতে, টিডিএস, এইসব গভর্নমেন্ট সাইট গুলোতে ল্যাকিং দেখা যায়, ভালো মতনই ল্যাকিং দেখা যায়। এখন অনেক কমেছে আগের থেকে, আস্তে আস্তে ওরাও চেষ্টা করছে যে তাড়াতাড়ি মানে বিএবিএসআই এর ক্ষেত্রে তো আমি এরকমও শুনেছি যে কর্মচারীরা বলছে, আরে
আপনারাই তো সব জানেন, আপনারা কি করতে পারছেন? কর্মচারীদের একটা বিরাট প্রশ্ন থাকে, আমার টাকাটা কাটছে, আমার কাছে আমার কাছে মেসেজ মেসেজ আসছে না কেন? অনেক কিছু। এই জিনিসটা ওরা কি ভাবছে, ওদের কাছে তো এই আইডিয়াটা নেই, ওরা কি ভাবছে আমরা হয়তো ওদের থেকে টাকাটা কাটছি কিন্তু জমা দিচ্ছি না। হ্যাঁ, এই জিনিসটা ওদের মধ্যে একটা ঢুকে গেছে। হ্যাঁ, তো এই গুলো এগুলো থাকে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এইগুলো নিয়ে মানে তাদের যে বোঝানোটা কোম্পানি বোঝাতে পারবে না। এইটাই তো কনসালটেন্টের কাজ, এখানে তো ইউটিউবে বোঝাতে পারবে না। আমি ঘুরে ওই জন্য এলাম আমি এই জায়গায়, ইউনিভার্সিটি অফ ইউটিউব এই জায়গাটাই ফেল। কিন্তু এটা তো কোম্পানিও বোঝাতে পারবে না। এটাই তো কনসালটেন্টের কাজ, যে একটা কনসালটেন্ট কতগুলো লেবারের যারা ক্ষোভ হয়ে রয়েছে তাদেরকে শান্ত করছে, যাতে তার কাছে উত্তরটা আছে। এবং দেখো, সত্যি কথা বলতে কি, কোম্পানি বোঝাতে চাইলেও, মানে বোঝাতে ইচ্ছা গেলেও সে করবে না, তার কারণ সেটা সম্ভব নয়। তো আর এবার একটু অন্যদিকে গেলাম, সেটা হচ্ছে এসআইপির ব্যাপারে। এসআইপি, আচ্ছা, একটু এসআইপির ব্যাপারে যাচ্ছি। হ্যাঁ, এসআইপির ব্যাপারে আমি বলি যে সব জায়গায় তো বলে মার্কেট রিস্কের ব্যাপার আছে। তো একটা মানুষ হয়তো খুব একটা বেশি ইনকাম করে না, সে 5,000 টাকা করে জমা করছে, জমা করতে করতে হঠাৎ মার্কেট ডাউন হলো, সে টেনশনে কি সে চেষ্টা করে তুলে ফেলতে। এটা সঠিক না ভুল? ভুল, একদমই ভুল, ভীষণভাবে ভুল। এসআইপির কিছু রুল আছে। দেখো ইনভেস্টমেন্ট পুরো সিস্টেমটাই চলছে কিন্তু কিছু রুল, স্ট্যাটিস্টিক্স মানে অঙ্ক এবং ডিসিপ্লিন। তো ওয়ারেন বাফেট, যাকে আমরা সবাই মানে ইনভেস্টমেন্টের ভগবান বলি আর কি, তো ওয়ারেন বাফেটের একটা উক্তি আছে কি, যে ইনভেস্টমেন্টের দুটো রুল। প্রথম রুল কি, ডোন্ট লুজ ইওর মানি। প্রথম রুল, তুমি তোমার পয়সাকে মানে হারাতে দিও না। আর সেকেন্ড রুল কি, ডোন্ট ফরগেট দ্য ফার্স্ট রুল। এটা হচ্ছে ওয়ারেন বাফেটের মানে একটা বিখ্যাত উক্তি, ঠিক আছে? তো পয়সা নষ্ট যাতে না দিতে হয় সেই জন্য তাহলে কি করতে হবে, পয়সাকে সিস্টেমেটিক ওয়েতে তোমাকে নিয়ে যেতে হবে। যে একটা সবকিছু মানে আমাদের লাইফের মধ্যেও তো সব ডিসিপ্লিনের উপরে ডিপেন্ড করছে। আমি যদি সকালবেলা ঠিকঠাক টাইমে না উঠি তাহলে আমি ঠিকঠাক টাইমে অফিস যেতে পারবো না। আমি যদি ঠিকঠাক টাইমে অফিসে না আসি আমি আমার ক্লায়েন্ট মিট করতে পারবো না। আমি আমার ক্লাসে যদি ঠিকঠাক টাইমে না যাই আমার স্টুডেন্ট গুলো বসে থাকবে, দুদিন পর সে বিরক্ত হয়ে চলে যাবে। তাহলে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা ডিসিপ্লিন ডিপেন্ড করছে। একদম একদম। তো এটাও তো ডিসিপ্লিনটা ভালো করে রাখতে হবে। এসআইপির প্রথম এবং প্রধান নিয়ম হচ্ছে, রুল হচ্ছে, সেটা হচ্ছে ডিসিপ্লিন। এই যে তুমি বললে যে মার্কেট ডাউন আমি পয়সা তুলে নিই, এটা কিন্তু ডিসিপ্লিন নয়। ডিসিপ্লিন কোনটা, যে আমি মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছি, একটা গোল সেট করে নিয়েছি যে 5 বছর আমি 2,000 টাকা করে জমাবো পার মান্থ। 2,000 টাকা করে আমি 5 বছর জমাবো। এই 5 বছরের মধ্যে যাই হয়ে যাক আমি আমার এসআইপি ব্রেক করব না, আমি আমার এসআইপি কে থামাবো, মানে ল্যাপস করব না। মানে ধরো একটা মাস কোনো কারণে দিতে পারলাম না, করবো না কখনো। এবং আমি কখনো প্যানিক করব না যে মার্কেট কুপনে আছে। 5 বছর পর্যন্ত আমি এইটা ঠিক করে নিয়েছি, যাই হয়ে যাক আমার টাকা আমি দেখতে পাচ্ছি হাফ হয়ে গেছে, তাও আমি কিছু করবো না। এই ডিসিপ্লিনটা যদি থাকে, মার্কেট মানে শেয়ার মার্কেট এবং মানুষ দুজনে একই, যেতে হবে ওপরে। খুব সুন্দর কথা বললে, যেতে হবে ওপরে। তো সেটাই খুব স্বাভাবিক ব্যাপার। তো প্যানিক করার কিচ্ছু নেই। যদি মার্কেট পড়ে যায় আমি তো বলবো 2,000 টাকাটাকে 3,000 টাকা করে দিতে। বাড়িয়ে দিতে, তবেই তো মার্কেট যখন ওপরে যাবে তখন তার ফায়দাটা পাবে। আজ পড়তি মার্কেটে যদি সে তুলে নেয় তাহলে আর সে ক্রিমটা পেলো কোথায়, তাই না? তো যখন মার্কেট পড়ে যাচ্ছে তখন তো আমি বলবো 2,000 টাকাটাকে 3,000 না করুক, 2,500 করে দিক, দেখুক কি হচ্ছে। আমি সবাইকেই মানে যারা ভিউয়ার তাদেরকে বলবো গুগলে যান, এসআইপি ক্যালকুলেটর টাইপ করুন, ঠিক আছে? এসআইপি ক্যালকুলেটর টাইপ করুন, ওখানে চলে আসবে যে কত দিনের জন্য করছেন, কত টাকা করছেন পার মান্থে, কত টাকা ইনভেস্ট হচ্ছে এবং কত টাকা রিটার্ন হচ্ছে। একদম ডিটেল আপনি দেখতে পাবেন। হিস্ট্রি বলছে
এসআইপির হিস্ট্রি বলছে 12 থেকে 15% রিটার্ন অ্যাভারেজ পাওয়া যায়। এটা মানে আমার কথা নয়, এটা ইতিহাস বলছে, পাস্ট হিস্ট্রি বলছে যে এটা সম্ভব এবং পাওয়া যায়। এটাই ন্যাচারাল মার্কেট, মানে ইনভেস্টমেন্টের এটাই ন্যাচারাল ব্যাপার। আচ্ছা, এটাই হচ্ছে মানে এসআইপি আরো অনেক, তো এটা একটা ছোট মানে এটা ছোট করে বললে। হ্যাঁ। তো এই ইনভেস্টমেন্ট একটা আমি জিজ্ঞেস করছি যে এখন সাধারণ মানে আমি সবার থেকে নিচু বন্ধুদের যারা ওয়ার্কার হিসেবে কাজ করে, কারোর 8,000 টাকার স্যালারি, কারোর 12,000 টাকার স্যালারি, এবার তাদের পারিবারিক অসুস্থতা তো আছেই, অনেক কিছুই আছে, এবার ধরে নিচ্ছি তার ইএসআই আছে, পিএফ আছে, তার মানে সেখান থেকেও কিছু পয়সা কাটলো। এবার সেই সমস্ত বাড়ির মানে কিছু টাকা তো অন্তত সেভিংসে রাখা উচিত। তো তার পরিবারের যে খরচা বাঁচিয়ে অন্তত কত টাকা করে রাখা উচিত, যে ভবিষ্যতে সেরকম কিছু? হ্যাঁ, এরও একটা রুল আছে। রুলটা কি? রুলটা হচ্ছে মানে খুব পরিচিত, সেটা হচ্ছে 50-30-20। 50% তোমার নিড, মানে ডেলি খরচ, যেটা যদি কারোর স্যালারি 10,000 টাকা হয় তাহলে 5,000 টাকা তার ডেলি খরচ, মানে মাসে বলছি, মাসে মানে রেগুলার নিড যেগুলো সেগুলোকে পূরণ করতে হবে। স্টেশনারি মুদিখানা করতে হবে তোমাকে, তোমার ইলেকট্রিক বিল আছে, তোমার ফোনের রিচার্জ আছে, হ্যাঁ না তা না। ফোনের রিচার্জটাকে নেসেসারির মধ্যে ধরবো না আমি, ফোনের রিচার্জ 30% মানে নিড, মানে তোমার পার্সোনাল এক্সপেন্সেসের মধ্যে ধরবো আমি। তো 50% হচ্ছে বেসিক নিড যেগুলো। আচ্ছা, ঠিক আছে, বেসিক নিড না, খাওয়া দাওয়া, খাদ্য, বস্ত্র, বাসস্থান, বেসিক নিড 50%। 30% হচ্ছে যেটা তুমি চাইছো করতে, মানে একদিন একটু আউটিং এ যেতে চাইছো, বাড়ির সবাইকে নিয়ে একটু খেতে যেতে চাইছো, এগুলো কি হয়, এগুলো রিফ্রেশমেন্ট, মানে এগুলো দরকার মানুষের। বাড়িতে সপ্তাহে একদিন মাছ হচ্ছে, 2 দিন ডিম হচ্ছে, একদিন হয়তো মুরগির মাংস হচ্ছে, খুব ইচ্ছে করছে একদিন একটু মাটন খাও, মাটন নিয়ে। তো এইগুলো হচ্ছে তুমি কি চাইছো সেইটার জন্য। আর 20% হচ্ছে ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এটা ইন্টারন্যাশনাল রুল, কিন্তু ভারতীয় পরিকাঠামোয় তুমি যেটা বললে 10,000 টাকা বা 8,000 টাকা মাইনেতে, এই রুলটা কার্যকারী হয় না। এই ক্ষেত্রে ভারতীয়দের ক্ষেত্রে কি হয়, ব্যাপারটাকে উল্টে নাও, মানে 20% করো ওয়ান্ট, মানে চাহিদা, এই মাটন কিনবো বা যাবো, আর 30% করো সেভিংস এবং ইনভেস্টমেন্ট। তাহলে 50% নিড, 20% গেল আমাদের বেসিক চাহিদা, সাবস্ক্রিপশন, হ্যানা ত্যানা এইসব, আর 20% এই হ্যাঁ বাকি 20% যেটা থাকলো সেইটা হচ্ছে আমার ইনভেস্টমেন্টের দিক। কিন্তু ইনভেস্টমেন্ট আবার এটাও বলে যে তুমি একটা লাইফ ইন্স্যুরেন্স পরিবারের জন্য, তোমার অবর্তমানে যাতে তোমার পরিবার ভেসে না যায়, তো একটা লাইফ ইন্স্যুরেন্স অর টার্ম ইন্স্যুরেন্স এবং একটা মেডিক্লেম করার পর ইনভেস্টমেন্ট করো। কারণ ইনভেস্টমেন্ট পার্টটা আসছে লাস্টে। প্রথম থেকে তুমি ইনভেস্টমেন্টের দিকে যদি যাও তাহলে এই এমার্জেন্সি সিচুয়েশনে তোমার সব টাকা ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, তো তোমাকে আগে একটা তোমার পরিবারের জন্য বা একটা সিকিউর একটা, কারণ এটা করতেই হবে, একটা টার্ম ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স, একটা মেডিক্লেম, তারপরে তুমি ইনভেস্টমেন্ট করলে যেটুকু টাকা থাকলো যেটা দিয়ে ইনভেস্টমেন্ট করলে আরো ভালো। যদি মানে আরেকটু যদি ইনকাম বাড়াতে পারো তাহলে আমি বলবো যে 6 মাসের এমার্জেন্সি ফান্ড রেখে তারপরে ইনভেস্টমেন্ট করো। আচ্ছা, এটা আরো সেফ হয়ে গেল। মানে তোমার যদি মাইনে রেকারিং টাইপ কিছু, রেকারিং বা মানে একদম হার্ড ক্যাশ, মানে যেটা তোমার হঠাৎ কাজে লাগবে। মানে সাপোজ ধরো তোমার আমি কি বললাম 10,000 টাকা মাইনে, মানে 5,000 টাকা তোমার হচ্ছে বেসিক নিড, তার মানে 5-6 30,000 টাকা। এই 30,000 টাকা তোমার কাছে হার্ড ক্যাশ রাখো সবসময়। আচ্ছা, মানে ব্যাকআপটা রাখো, 6টা মাস তোমার বেসিক নিডে যেন কোনো অসুবিধা না হয়। আচ্ছা, এইটা আমাদের কে শিখিয়েছে? প্যান্ডামিক। অবশ্যই এইটা আমাদের শিখিয়ে দিয়েছে যে এই এমার্জেন্সি ফান্ডটা কতখানি জরুরি। এটা আমি ভালো বুঝতে পেরেছি, কারণ যা জমিয়েছিলাম সমস্ত কিছু লকডাউনে শেষ। তো এইটাই হচ্ছে মানে রুল, তুমি যদি বলো রুল, তো এইটা হচ্ছে বেসিক রুল, এগুলো ফলো করতে হবে। তাহলে আমি দাদার সাথে এটা প্রথম দিন বসলাম, আমি কিন্তু আবার বসবো। তো আজকে আমি প্রথমেই যেটা বলে দিলাম
একটু আধটু চেষ্টা করবেন তাদের দেওয়ার। অনেকে আছে হ্যাঁ, যারা দিতে পারলেন না কিন্তু খারাপ ব্যবহারটাও করবেন না, কারণ তাদের আপনি ঘরে নিয়ে যেতে পারবেন না। অর্থাৎ তাদেরও কিছু টাকা পয়সার দরকার আছে, সেটা দেখবেন। আর দাদার সাথে আমি এইটুকুনিতে শান্ত হব না, কারণ আমি চাই প্রত্যেকটা আমার ভিউয়ার তার আর্থিক দিকটা একটু মজবুত করুক। কারণ হচ্ছে আর্থিক দিক যখনই মজবুত হবে, সাংসারিক দিকও মজবুত হবে। বউ তারা করবে না, তাই তো? আর বউ তারা করবে না যদি আর্থিক দিকটা মজবুত হয়। ঠিক। তো ঠিক আছে, তো যাতে বউ তারা না করে তার ব্যবস্থা কিন্তু এই দাদার থেকেই প্ল্যান নিয়ে করতে হবে। তো হ্যাঁ, আমি future ফিউচারে আবার বসবো, কারণ হচ্ছে আমি এইটুকুনিতে শান্ত নই তোমার কাছ থেকে যা জানলাম, কারণ সময় তো ব্যাপার থাকে। 100 তো আবার বলছি, লাইক সাবস্ক্রাইবটা করুন, ওইতে পয়সা লাগে না। আমার কাছে আমার জিনিস দেখতে থাকলে না জ্ঞানটা বাড়বে। নমস্কার।